প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তুহিন হাসান। তিনি বর্তমানে মিরপুর সরকারি বাংলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ওনার গ্রামের বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বাগপুর গ্রামে। আর ওনার ঘটনাটি একটি মাছকে কেন্দ্র করে, আর সেই মাছ হচ্ছে শোল মাছ। ইলিশ মাছের ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, শোল মাছের ঘটনা একটু কমই শুনতে পাই। আর এই ঘটনাটিও শোল মাছকে কেন্দ্র করে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। ওনাদের গ্রামের বাড়ি পাবনা জেলার এমন একটা জায়গায়, ওই জায়গার আশেপাশে ভৌগোলিক অবস্থানগত কারণে বেশ কিছুটা সুবিধা পান, যেমন বন্যা, নদী ভাঙন এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে ওনারা অনেকাংশেই সেফ থাকতেন আল্লাহর অশেষ রহমতে। আর ওনাদের গ্রামটাও এমন ছিল যে বর্ষার পানি আসতো বর্ষাকালে, কিন্তু আটকে থাকতো না, চলে যেত। মানুষদের খুব বেশি কষ্ট হতো না সেখানে। আর ঘটনাটি যেখানে ঘটেছিল ওনার পাশের বাড়িতে, হেঁটে গেলে 3 থেকে 4 মিনিটের দূরত্ব। আর প্রতিবেশী এক ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল, তার নাম হচ্ছে সাইদুল ইসলাম। সময়টা বর্ষার শেষের দিকে। ফসলি জমি থেকে পানি নেমে বিলে জমা হয়েছে, মানে বর্ষার শেষ দিকে যখন পানিটা নেমে যাওয়া শুরু করে তখন ওই বিলের কিছু কিছু জায়গায় জমা হয়। আর ওই সময়ে পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে তুলনামূলক উঁচু জমিগুলোতে। তো ওই সাইদুল ভাইয়ের বাড়ির ঠিক নিচেই পদ্মবিল নামক একটা বিল রয়েছে। এটা খুব বড় কোনো বিল না, ছোটখাটো একটা বিল। আর আশেপাশে অন্য সব জমির থেকে নিচু বেশ জায়গা রয়েছে, ওইখানে পানি জমে, এই জন্য অনেকে সেটাকে বিল বলে। তো সাইদুল ভাইয়ের বাড়ি ছিল এই তুহিন হাসান ভাইদের বাড়ির ঠিক উল্টো পাশে, মানে রাস্তার এপার আর ওপার। বর্ষার সময় ওই তুহিন হাসান ভাইদের বাড়ির নিচে পানি আসলেও কোনো ব্রিজ বা ক্যানাল না থাকায় রাস্তার ওপাশের যে মাঠ, ওখানে কিন্তু বর্ষার পানি খুব একটা যেত না। তবে বর্ষার সময় বৃষ্টি বাদলে কিন্তু এই পদ্মবিল পানিতে ভরে যেত। আর ওই পদ্মবিলের পাশেই বড় বড় 2টি প্রজেক্ট সিস্টেমের পুকুর ছিল। তো ওই সময় বর্ষায় পানি এত বেশি ফুলে ফেপে গিয়েছিল যে মাছ বের হয়ে যাচ্ছিল। আর মাছ যেহেতু বের হয়ে যাচ্ছিল, গ্রামের সবাই জাল, পলো, টেটা এগুলো নিয়ে মাছ ধরতে যায় ওই পুকুরের আশেপাশে, একদম পুকুরের কাছে যায় না, আশেপাশে যায়। আর ওখানে এই তুহিন হাসান ভাইও মাছ ধরতে গিয়েছিলেন, উনিও মাছ ধরেছেন। কিন্তু বৃষ্টির পানি 2-1 দিনের মধ্যেই প্রখর রোদে কমে যায়। তখন ওই প্রজেক্ট সিস্টেমের যে পুকুর, ওই পুকুরের মালিক সিদ্ধান্ত নেন যা লোকসান হওয়ার হয়ে গেছে, পুকুরের মধ্যে যে মাছগুলো রয়েছে সেগুলো ধরে উনি বিক্রি করে দেবেন। আর যেহেতু পেঁয়াজ লাগানোর সময় ছিল আর বৃষ্টির কারণে অনেকের তুলে রাখা পেঁয়াজের যে দানা বা চারা এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সবাই তড়িঘড়ি করে ওই পেঁয়াজ লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন কামলার একটা সংকট দেখা দেয়, বা যারা রোজ হাজিরায় মানে কাজ করে আর কি। তো তখন বেশ চড়া মজুরিতে বেশ কিছু কামলা তারা বিভিন্ন জায়গায় কাজে যোগদান করেন। আর ওই সময় যেহেতু কামলাদের একটা ভালো চাহিদা ছিল, এই সাইদুল ভাইও, ওনাদের আর্থিক অবস্থাটা ভালো ছিল না, ওই সময় আর্থিক সংকট ছিল তাদের। তো উনি চিন্তা করলো যে আমি একটু কামলা দেই, এই সময় তো টাকা পয়সা উপার্জন হবে, মানুষের উপকারও হবে, কারণ পেঁয়াজের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো উনি কাজ করে ফিরছিলেন, আর ওই যে 2টি পুকুর, ওই পুকুরের যিনি মালিক উনি সেচ দিয়ে ওই পুকুরের পানি সরিয়ে ফেলেছিলেন। পুকুরে মাছ ধরা হয়, সারাদিনই মাছ ধরেছে ওই মালিকের লোকজন, তো মাছ তারা নিয়েও গেছে। তো এই সাইদুল ভাই যখন সন্ধ্যার একটু আগে উনি কাজ শেষ করে ফিরছিলেন, তখন উনি ওই পুকুরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন উনি ভাবলেন যে আচ্ছা, অনেকেই তো মাছ টাছ ধরলো, তো আশেপাশেই তারা আছে, একটু শুনি কে কি মাছ পেলো আর কি। উনি এদিকে যাবেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন যে পুকুরের একটা পাশে পানি তো কমিয়ে ফেলেছিল, কাদা ওই প্রখর রোদে শুকিয়ে অনেকটা শক্ত হয়ে গেছে, এবং ওইটার উপরে কুচকুচে কালো কিছু একটা নড়াচড়া করছে, বেশ বড়। তো উনি কাছে গিয়েছেন, তখন তো সন্ধ্যা হয়নি,
তো কাছে গিয়ে দেখেন বেশ বড় একটা শোল মাছ। তো উনি কি করেছেন, ওই শোল মাছটা দেখে তাড়াতাড়ি করে 2 হাত দিয়ে চেপে ধরেছেন। ওই মাছটিও ছোটাছুটির চেষ্টা করেছে, লেজ দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু উনি বেশ চেপে ধরেছেন মাছটাকে। মাছটা ছুটতে পারে না, ছুটে যাবেই বা কোথায়? আশেপাশে তো পানি নাই, পানি তো সেচে ফেলেছে মাছ ধরার জন্য। তো ওনার হাতে শোল মাছটা ধরা পড়ে যায়। বেশ চাপাচাপিতে শোল মাছের মাথার একটা পাশ দিয়ে রক্ত বের হয়। মাছ যে অংশটা দিয়ে শ্বাস নেয়, আমরা ফুলকা বলি আর কি, যে অংশটা। তো উনি মাছটা ধরে নিয়ে আসেন। মাছের যেটাকে আমরা কান বলি, ওই ফুলকার ওই সাইড দিয়ে এবং মুখের এক সাইড দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাছটাকে ঝুলিয়ে, বাসাটা কাছেই ছিল, উনি চলে আসেন। তো চলে আসার পর ওনার মাকে বলেন যে দ্রুত এই মাছটি কুটে ফেলতে, মানে কেটে টুকরো টুকরো করে ফেলতে। তো সন্ধ্যা লেগে গিয়েছিল। সন্ধ্যা লেগে গেলে কিন্তু গ্রামের মহিলারা একটু ব্যস্ত হয়ে পড়ে, কারণ ঘরে বাতি দিতে হয়, হারিকেন জ্বালাতে হয়। তো এই কারণে ওনার আম্মু ব্যস্ত ছিলেন। তো বললেন যে ঠিক আছে, কাজটা শেষ করে তারপরে এই মাছটা আমি কাটবো। তো সাইদুল ভাই উনি চিন্তা করলেন ঠিক আছে, মাছ তার মতো করে সে কাটুক, আমি সারাদিন পরিশ্রম করছি, যাই একটু সাইডে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। এই চিন্তা করে উনি চলে যান। তবে চলে যাওয়ার আগে ওনার মা ওনাকে বলেছিলেন যে বড় একটা বাসনের মধ্যে পানি দিয়ে মাছটাকে যেন ভিজিয়ে রাখে আর কি, মানে মাছটা মরে যেন না যায়, তো পানির মধ্যে রেখে দেওয়ার জন্য। তো উনি বড় একটা গামলার মতো কিছু একটা নিয়ে আসেন, মাটির গামলা সেটা, তার মধ্যে মাছটা রেখে উনি চলে যান। তো ওনার আম্মা ওনার কাজ শেষ করে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে এসে দেখে ওই গামলার মধ্যে মাছ নেই। তো ওনার আম্মা মনে করছে যে উনি কাজ করতেছিল, এর মধ্যে হয়তো কোনো কুকুর এসে মাছ নিয়ে গেছে। আবার এমনও হতে পারে যে শোল মাছ লাফ দিয়ে বাইরে চলে গেছে, আশেপাশেই হয়তো বা আছে কোথাও। তো উনি সব জায়গায় খোঁজেন, কিন্তু কোথাও ওই মাছটিকে পান না। উনি অবাক হন যে মাছ এত তাড়াতাড়ি আশেপাশে তো চলে যাওয়ার কথা না, আর বাড়ির আশেপাশে কোনো পুকুর নেই যে সেখানে চলে গেছে, আর আশেপাশে কোনো ঝোপঝাড়ও নাই যে সেই ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেছে। তো এত দ্রুত অনেক দূরে গিয়ে মাছ অদৃশ্য হয়ে যাবে এটাও সম্ভব নয়। এই কারণে উনি ভাবেন যে কোনো কুকুর হয়তোবা মাছ ধরে নিয়ে গেছে। এদিকে আড্ডা টাড্ডা শেষ করে এই সাইদুল ভাই বাসায় এসে তার মাকে বলেন যে মাছ রান্না করছো, দাও ভাত খাবো। তখন তার মা বলে যে মাছ তো হারাই গেছে। কিভাবে হারালো? এই ঘটনা। এটা শুনে সাইদুল ভাই তো খুব রাগারাগি করে তার আম্মার সাথে, যে এত কষ্ট করে নিয়ে আসলাম মাছটা পেলাম, কিন্তু তোমার অবহেলায় জিনিসটা হারাই গেল। যাই হোক, ভাগ্যে ছিল না আর কি, এরকমই চিন্তা করেছে সবাই। তো ওই রাত্রে এমনি বাড়িতে যে খাবার রান্না করা ছিল সেটা খেয়েই সাইদুল ভাই সহ তার পরিবারের লোকজন রাতের নিদ্রাতে চলে যান। তো সাইদুল ভাই যেই ঘরটাতে থাকতেন ওই ঘরে তার দাদা দাদি থাকতেন। দাদা দাদি চৌকির উপরে ঘুমাতেন আর সাইদুল ভাই ফ্লোরিং করতেন। তো উনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে গভীর রাত্রে সাইদুল ভাইয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে সাইদুল ভাই দেখেন ওই যে ঘরের ভিতরে ছোট্ট আলো বানিয়ে হারিকেনটা রেখে দেওয়া হয়েছিল, ওই আলোতে দেখেন ওনার শরীরের পাশে কি যেন একটা মানে চটচটে তেলতেলে একটা জিনিস নড়াচড়া করছে। তো উনি ভালো করে তাকিয়ে দেখেন ওইটা বড় আকৃতির একটা শোল মাছ। বড় আকৃতি বলতে উনি যেই আকৃতির শোল মাছটি ধরে নিয়ে এসেছিলেন সেই শোল মাছটি। তো ঘুম থেকে চোখ খুলে হঠাৎ করে এই জিনিসটা দেখে কার বা মাথা ঠিক থাকে? এটা দেখার সাথে সাথে সে চিৎকার করে ওঠে, ও বাবা গো, মা গো, আমার পাশে এটা কি? তো তার পাশে বৃদ্ধ দাদা দাদি ছিলেন চোখের উপরে ঘুমানো। ওর চিৎকার চেঁচামেচি তাদের ঘুম ভেঙে যায়। তারা ওঠে, হারিকেনের আলোটা আরো বাড়িয়ে দেওয়া হয়। কি হয়েছে দেখে কিছুই নেই। তো এই ঘটনায় বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়, তারাও আসে। কি হয়েছে বলে এই ঘটনা। তখন সবাই বলে ঘুমের মধ্যে হয়তো বা সে ভুল দেখেছে, এটা হতেই পারে। তো এর পরের রাত্রে সেম ঘটনা ঘটে, একই ঘটনা। গত রাত্রে যেটা ঘটেছে এবারও সেটা ঘটে, তবে এবার সে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। তখন বাড়ির লোকজন তার সেন্স ফেরানোর জন্য সেটা করার দরকার চেষ্টা করে।
সেন্স ফিরেও আসে। তারপর যখন আবার জিজ্ঞেস করে কি হয়েছে, বলে সেই কথাটা যেটা গত রাতেও ঘটেছিল। তো 2 রাতে ঘটার পরে মাঝে বেশ কয়েক রাত ঘটেনি, কিন্তু দিনের বেলাতে সে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যেত। তখন দেখা যায় তার পুরো শরীর হলুদ হয়ে গেছে এবং তার চোখ উল্টে রয়েছে, মানে চোখ অর্ধেক খোলা কিন্তু উল্টে রয়েছে। তো তার শরীরটা দেখে মনে হচ্ছে তার শরীরে কোনো রক্তই নাই। জ্ঞান ফেরার পর সে দীর্ঘ সময় মিশ্র ভাষায় কথা বলে, মানে পুরুষ এবং মহিলা একসাথে যদি কথা বলে এইভাবে কথা বলে। এবং জ্ঞান ফেরার পর সে কি করে, সে দৌড় দেয়, উঠে দৌড়। এবং দৌড় যখন দেয়, সে সুস্থ মানুষ, কিন্তু একটা পা যদি পঙ্গু থাকে, মানুষ হাঁটে কিভাবে, ঠিক সেভাবে সে হাঁটে। এবং ওই অবস্থায় কোন একটা পঙ্গু মানুষ যদি দৌড়ানোর চেষ্টা করে, কিভাবে দৌড়াবে সে, ঠিক সেভাবে সে দৌড় শুরু করে। অথচ সে কিন্তু দিব্যি সুস্থ একজন মানুষ, তার 2 পায়ে কোনো সমস্যা নাই। তো এই ধরনের সমস্যা তার সাথে শুরু হয়ে যায়। ওনার নানা বাড়ি ওই জায়গা থেকে, মানে ওনাদের বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে একটা জায়গা ছিল। তো সেখানে একজন কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ ঝাড়ফুঁক করে দেয়, ভালোই চলছিল। তবে তার নিষেধ ছিল কোনো মৃত বাড়িতে যাওয়া, যদি যায়ও কোনো প্রয়োজনে, আত্মীয় স্বজন মারা গেলে যদি যায়ও, তো সেখান থেকে ফেরত আসার সাথে সাথে যেন গোসল করে ফেলে। তারপরে আতুর ঘর বা আতুর বাড়ি, যেখানে সদ্য শিশু ভূমিষ্ঠ হয়েছে, তো এই ধরনের বাড়িতে যদি যায়ও, একে তো যাওয়া নিষেধ, যদি কোনো যাও সাথে সাথে যেন সে গোসল করে ফেলে। তো এর মধ্যে কি হচ্ছে, একদিন হঠাৎ ওই সাইদুল ভাইয়ের ছোট ভাই, তার নাম হলো আসাদুল, সে আবার আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন তুহিন হাসান ভাই, তার সাথেই লেখাপড়া করে। তো সে আবার তার বন্ধু। তো সে একটা মৃত বাড়ি থেকে একটা ডেড বডি দেখে বাসায় আসে, এবং আসার পরে সে গোসল করে নেয়, কারণ তার তো আর এই সমস্যা ছিল না। তো যেটা হয় সেটা হলো যে তাকে দেখেই ভয়ানক ভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর মিশ্র ভাষায় কথা বলতে থাকে। আসলে সে বাংলা বলছে, এটা উর্দু বলছে না আরবি বলছে, কিছুই বোঝা যায় না। নারী এবং পুরুষ একত্রে যদি কোনো কথা বলে, ঠিক তেমনটাই শোনা যাচ্ছে আগে যেভাবে সে কথা বলতো। তো ভাইকে দেখে এভাবে সে উত্তেজিত হয়ে মারতে আসে, কিন্তু বোঝা যাচ্ছে সে গালিগালাজ করছে, কিন্তু কি গালি দিচ্ছে এটা বোঝা যায় না, কারণ তার ভাষাই কেউ বুঝতে পারছিল না। তো এইভাবে মারতে উদ্যত হতে দেখে বাড়ির অন্য সদস্যরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার শরীরে এমন শক্তি যে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। বাড়ির সদস্যরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন পরিবার, আশেপাশের প্রতিবেশী রয়েছে, তার পরিবারের এরকম চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের প্রতিবেশী লোকজনরা চলে আসে। তারাও তাকে কোনোভাবেই, 7-8 জন পুরুষ মানুষ মিলে তাকে আটকে রাখতে পারছে না। তো এর মধ্যে ওই কি হয়, ওই 7-8 জন পুরুষ মানুষকে ধাক্কা দিয়ে ফেলে সে দৌড় শুরু করে। যখন সে দৌড় শুরু করে স্বাভাবিক, হঠাৎ করে দেখে যে সে আর স্বাভাবিকভাবে দৌড়াচ্ছে না, সে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে। মানে মনে হচ্ছে সে মুহূর্তের মধ্যে সে খোঁড়া হয়ে গেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে এবং এবার দৌড়ানোর স্পিডটা অনেক বেশি। মনে হচ্ছে যে কোনো খোঁড়ানো মানুষ এত জোরে দৌড়াতে পারে না, এরকমটাই মনে হচ্ছিল। সে এত জোরে দৌড়াচ্ছে এবং সে দৌড়াতে দৌড়াতে ওই যে জায়গাটা, যেই ওই প্রজেক্ট সিস্টেমের যেটা পুকুর ছিল, সেদিকে যাচ্ছে। তো বাড়ির সদস্যরা তার পেছনে দৌড়াচ্ছে। সকলে দেখে সে পুকুরের কাছে গিয়ে সে বসে পড়েছে। পরিবারের সদস্যরা যখনই তার কাছে আসে, তখন সে আবার দৌড় দেয়, দৌড় দিয়ে অন্যদিকে চলে যায়। এভাবে সারাটা রাত সে দৌড়ঝাঁপ করেছে। বাড়ির সদস্যরাও তার পিছনে ছুটে বেরিয়েছে। গ্রামের সব লোক তাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু পারে না। অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়। সকালবেলা ফজরের আজান হওয়ার পর উনি অচেতন অবস্থায় পড়েছিলেন। তখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তখন সকলে পরামর্শ দেন ভালো কোনো কবিরাজ দেখাতে হবে, তা না হলে এর আরো বড় ক্ষতি হয়ে যাবে। সময় থাকতেই দ্রুত পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। একটা কবিরাজের সন্ধান পাওয়া যায়। গ্রামের সকলে মিলে সেই কবিরাজের নাম সাজেস্ট করে যে ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু ওর যে অবস্থা তাতে নিয়ে যাওয়া সম্ভব
পর আসলে ওইভাবে হচ্ছিল না। তখন লোক মারফত খবর পাঠিয়ে সেই কবিরাজকে নিয়ে আসা হয়। তখন কবিরাজ এসেছে বিকালের দিকে, বলে এশার নামাজ পড়ে উনি চেষ্টা শুরু করবেন। তো এশার নামাজের পর কবিরাজ তার চেষ্টা শুরু করে। আর ব্যাপার যেটা হয় সেটা হলো, এই যে তুহিন হাসান ভাই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, উনিও ওই কবিরাজ যখন রিচুয়াল শুরু করে তখন সেখানে ছিল। তো কবিরাজ তার সামনে সাইদুল ভাইকে বসায় এবং তার দুই হাতে দুটি বড় বড় মোমবাতি ধরিয়ে হাতে দেয়া হয় এবং বলে যে তুমি এটা ধরে থাকবা। তো কবিরাজ তার হাতে দুটো জ্বলন্ত মোমবাতি দিয়ে সে তার মতো করে দোয়া পড়তে থাকে। 5 থেকে 6 মিনিটের মতো দোয়া পড়ার পর হঠাৎ করে সাইদুল ভাইয়ের শরীর অস্বাভাবিক রকমের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো এমন ভাবে কাঁপাকাঁপি করছে, মোমবাতি যে জ্বলছে, মোমবাতি যখন জ্বলতে থাকে তখন কিন্তু মোম গলে গলে পড়ে। তার হাতে গরম মোম গলে পড়ছিল, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে কাঁপাকাঁপি করেই যাচ্ছে। হঠাৎ করে মিশ্র কণ্ঠে, এবারই প্রথম ওই মিশ্র কণ্ঠ সকলের বোধগম্য হয়েছে। তখন ওই মিশ্র কণ্ঠে বলে ওঠে, এই সাইদুল আমার ভাইকে কষ্ট দিছে, আমাদের আদরের ভাই, ওকে ছাড়বো না, ও কেন তাকে কষ্ট দিল? তখন ওই কবিরাজ আরো কিছু প্রশ্ন করেছিল, সেগুলো তুহিন হাসান ভাইয়ের অতটা মনে নাই, কিন্তু তারা বলেছিল যে ওই সন্ধ্যায় হঠাৎ করে এই সাইদুল হাসান ভাইয়ের সামনে ওই যে জিনের যে ভাই, তার ভাই পড়ে যায়, যার ফলে সে তার রূপ চেঞ্জ করতে পারেনি। সে ছোট, তার ওরকম ক্ষমতা নেই। আর এই সাইদুল হাসান ভাই উনি কি করেছে, ওই মাছটা দেখে তাকে জাপটে ধরেছে, মাথার উপর চেপে ধরেছে, আঘাত করেছে। তো যার কারণে মাছটি কষ্ট পেয়েছে। তো মাছটি যখন সে বাড়িতে নিয়ে এসেছে তখন ওই জিনেরাও সাথে চলে এসেছে। কারণ জিনেরা ওই সময় সন্ধ্যা হয়ে গেলেও আশেপাশে কিছুটা আলো ছিল, যার কারণে ওরকম ক্ষমতা তারা দেখাতে পারেনি। কিন্তু সন্ধ্যা যখন হয়ে গেছে, মাছটি যখন বাইরে রাখা ছিল, তখন তারা তাদের ভাইকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। আর এরা যে ভাই বোন, এরা মূলত 3 জন ভাই বোন। এদের মধ্যে একজন বোন রয়েছে, সে তার আবার একটা পা মানে খোড়া। সে যখন আসর করে তখন এই সাইদুল হাসান ভাইও খোড়া হয়ে যায়। সে হাঁটলে বা দৌড়ালে ওরকম খোড়াদের মতো করে, যাদের পায়ে সমস্যা রয়েছে তাদের মতো করে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে। তো এই কারণেই মূলত উনি সুস্থ স্বাভাবিক থাকার পরেও ওই যে জিনটি ধরা পড়েছিল, তার যে বোন যে জিন ছিল, সেই বোন যখন তার উপর আসর করত, সে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারত না। এটি সবার কাছে খুবই অবাক লেগেছিল, একটা সুস্থ মানুষ কিভাবে পা সমস্যা হলে যেভাবে মানুষ হাঁটে বা দৌড়ায় সেভাবে দৌড়াতে পারে। আর ওই সময় সাইদুল ভাইয়ের কোনো সেন্সও থাকতো না যে সে আসলে কি করছে না করছে, তার কোনো হিতাহিত জ্ঞানই থাকতো না। তো যাই হোক, কবিরাজ অনেক অনুনয় বিনুনয় করার পর অবশেষে তারা ছেড়ে দিতে রাজি হয়। তার বিনিময়ে অবশ্য ওই জিনেরা কিছু চায়নি, এমনিতেই ছেড়ে চলে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে তারা এই সাইদুল ভাইকে আর কোনো ক্ষতি করবে না। তবে আর একটা প্রতিশ্রুতি নেয় যে সাইদুল হাসান ভাইও যেন এভাবে হুটহাট করে সন্ধ্যা বা রাতের বেলা শোল মাছ যেন সে না ধরে, যদি পড়েও থাকে না ধরে। সেখান থেকে গ্রামের অনেকেই শিক্ষা নেয় যে আসলে এভাবে হঠাৎ করে মাছ পড়ে থাকতে দেখলে নেওয়া যাবে না। তো প্রিয় লিসেনার্স, এর পর কিন্তু এই সাইদুল ভাই একদম সুস্থ হয়ে গিয়েছিলেন, তার আর কোনো সমস্যা ছিল না। ওই সেন্সলেস হয়ে যাওয়া, শরীর হলুদ হয়ে যাওয়া, তারপর হঠাৎ করে মিশ্র ভাষায় কথা বলা, তারপর ঘুমের মধ্যে এরকম জেগে উঠে শোল মাছ দেখা, এই বিষয়গুলো তার মধ্যে ছিল না। একদম আল্লাহর অশেষ রহমতে স্বাভাবিক হয়ে গিয়েছিলেন এবং এখনো উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন। তো অসংখ্য ধন্যবাদ তুহিন হাসান ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য।